লকডাউনের দ্বিতীয় পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে পরিসংখ্যান যা বলছে তাতে কিন্তু দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যদিও যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন লকডাউন শেষে খানিকটা পরিষ্কার হবে যে কোন পর্যায়ে আমরা পৌঁছেছি, কোন পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আমরা প্রত্যেক দিন আমাদের এই আলোচনায় থাকছি কেয়ার অ্যাট করোনাতে। আজকে আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ঠিক বাঁদিকে রয়েছেন এপিডেমিওলজিস্ট উৎস বসু। স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর আমার ডান দিকে রয়েছেন পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়। আপনাকেও স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। প্রথমেই ডক্টর বসু আপনার কাছে আসবো। পরিসংখ্যানের দিকে যাব না, কারণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পরিসংখ্যান, কিন্তু লকডাউনের এই দ্বিতীয় পর্যায়েও বেড়েই চলেছে, আমরা কিন্তু কমের দিকে দেখছি না। তাহলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? দেখুন, যেটা বেড়ে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি এখন টেস্টিং রেট আস্তে আস্তে বাড়ছে। যত বেশি টেস্টিং হবে তত আমাদের কেস ডিটেকশন বাড়বে। তো এটা তো আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা টেস্ট করলে কেস পাবো। তো টেস্টিংটা যেহেতু বাড়ানো গেছে সেই কারণে আমাদের সংখ্যাটা বাড়ছে। আর যারা ধরুন 14 দিনের ইনকিউবেশন পিরিয়ডে ছিল, এবার তারা সাইন্স এন্ড সিমটমস ডেভেলপ করছে, তাদেরও টেস্টিং করা হচ্ছে। এই কারণে জিনিসটা কিন্তু আমাদের সংখ্যাটা বাড়ছে। কিন্তু এই যে সংখ্যাটা বাড়ছে, এটাতে কিন্তু সাধারণ মানুষ দেখে ভয় পাচ্ছে যে লকডাউন তো চলছে, তার মধ্যে সংখ্যাটা বাড়ছে। দেখুন, এটা এখনো পর্যন্ত ভয়ের কিছু নেই। কারণ কি, এই সংখ্যাটার উপর বিচার করে এবং কিছু আমাদের যা যা রেগুলার আমাদের ইনফরমেশনস আসছে সেই অনুযায়ী ম্যাপিং করা হয়েছে। ম্যাপিং করা হয়ে আমাদের কিছু কিছু এরিয়াকে হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। যেমন হটস্পটকেও আমাদের তিনটে ভাগে, এই এরিয়াগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। যেখান থেকে ধরুন বেশি সংখ্যক কেস আসছে, মানে সংক্রমণ যেখান থেকে বেশি ছড়াচ্ছে, সেই জায়গাগুলোকে রেড জোন করা হয়েছে। মানে সেখানে টোটাল লকডাউন রুল অ্যাপ্লাই করা হয়েছে। মানে না বাইরে থেকে কেউ যেতে পারবেন, না কেউ আসতে পারবেন, এবং এসেনশিয়াল সার্ভিসগুলো ডোর টু ডোর পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয় যেটা জায়গাদের ক্যাটেগরাইজেশনে আনা হয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ জোন। অরেঞ্জ জোনটায় একটুখানি রিলেটিভলি রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু নজরদারি যথেষ্ট পরিমাণে রাখা রয়েছে। সেখান থেকেও কিন্তু ধরুন একটা দুটো করে কেস আসছে, সেগুলো অরেঞ্জ জোনে আছে। লক্ষ্য হচ্ছে অরেঞ্জ জোন যেন কখনোই রেড জোনে ট্রান্সফার না হয়ে যায়, এবং রেড জোনগুলোকে অরেঞ্জ জোনে আনতে হবে। আর তৃতীয় যে জায়গাগুলো, যেগুলোকে গ্রিন জোন বলা হচ্ছে, সেখানে এখনো পর্যন্ত লাস্ট এক সপ্তাহের মধ্যে কোনো কেস পাওয়া যায়নি। তো একটু রিলেটিভলি সেখানে আমরা মানে ছাড় দেওয়া যেতে পারে, যেটা হয়তো 20 তারিখ থেকে সেগুলো দেওয়া হবে, যেটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এবার টেস্টিংটা কিন্তু বিশেষ করে বাড়ানো হচ্ছে অরেঞ্জ জোন এবং রেড জোনে। তো অবভিয়াসলি টেস্টিং যত বাড়ানো হবে তত কেসেস আসবে, এবং কেস যদি আমরা ডিটেক্টই না করি, সেই পার্টিকুলার কেস যদি ডিটেকশনে না থাকে, তিনি একজন তিনজনকে ছড়াতে পারে। তো আমরা ডিটেক্ট করে তাকে তো কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। আর ডিটেকশন যদি নাই করা যায়, তাহলে তো আমরা কেস কখনোই কন্ট্রোল করতে পারবো না। তো আমাদের কন্ট্রোল করতে গেলে এই কেসগুলোকে আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া দরকার। অর্থাৎ এক কথা কি বলতে পারি যে মানে যেহেতু টেস্ট করা হচ্ছে সেই জন্য পরিসংখ্যানটা বাড়ছে। এক তো টেস্ট করার জন্য, আর দ্বিতীয় যারা সিমটমস দেখায়নি, ইনকিউবেশন পিরিয়ডে ছিল, তারা এবার সিমটমস দেখাচ্ছে বলে টেস্টিং করাচ্ছে। তো এই কারণে আমাদের আস্তে আস্তে কিন্তু নাম্বারটা বাড়ছে। আমাদের মেন যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে যেভাবেই হোক যত সংখ্যক কেসদের আমাদের আর্লি ডিটেক্ট করা, এবং তাদের আইদার কোয়ারেন্টাইন বা যাদের চিকিৎসা দরকার সিভিয়ারিটি বেসিসে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, যাতে সেখান থেকে আর অন্য কেউ না ছড়িয়ে যেতে পারে। কেস এবং তার কন্ট্যাক্টে যারা এসছেন সকলের কিন্তু টেস্ট করা প্রয়োজনীয়, সেই অনুযায়ী কোয়ারেন্টাইনের আমরা বুক করছি আর কি। একদমই তাই। তবে আজকে আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে কিন্তু আপনারাও রয়েছেন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করতে চাইছেন বা আপনাদের মতামত জানাতে চাইছেন, তাদের জন্য আমাদের ফোন নাম্বার 03340420942। আরো একবার জানাই 03340420942। এই নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন অবশ্যই করতে পারেন, এবং যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানাবেন। এখানে আপনার কাছে আসবো। এই সময়ে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন মাধ্যমে বলছেন, সোশ্যাল সাইটে আমরা আজকাল দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়ার দিকে খুব বেশি করে নজর দেওয়া প্রয়োজন। এমনিতে একটা ওয়েদার চেঞ্জ রয়েছে, গরম পড়ছে, তার উপরে কোভিড-19 তো রয়েইছে। একজন সাধারণ মানুষের, প্রথমে সেখান থেকেই শুরু করি, কি কি ধরনের ডায়েট চার্ট এখন থাকা প্রয়োজন বা সেই ডায়েট চার্ট ফলো করা উচিত? প্রথমেই বলি যে কোনো ভাইরাল ইনফেকশন সেটাকে মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের মানে ইমিউনিটিটা কিন্তু সঠিকভাবে গড়তে হবে, এবং সেটা কিন্তু আমাদের পুষ্টি উপাদান যেগুলো আমরা খাদ্যের মধ্য থেকে পেয়ে থাকি, সেটাই কিন্তু আমাদের প্রধান উৎস আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে তৈরি করার। তাই জন্য এই মুহূর্তে যেহেতু মার্কেটের সিচুয়েশনটা নর্মাল নেই, তো সেক্ষেত্রে আমাদের লোকালি আপনাকে একটু থামাতে হচ্ছে, একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমরা বাড়ি, হ্যালো, রানাঘাট থেকে মঞ্জুরি ভট্টাচার্য বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন।
বলছি যে বাড়িকে শুধু ডেটল ফিনাইল এগুলো দিয়ে কি সুরক্ষা করা যাবে না, আরো কিছু ব্যবস্থা নিতে হবে করোনা থেকে বাঁচার জন্য? আরেকবার বলবেন আপনার প্রশ্নটা। বাড়িকে আমরা করোনার হাত থেকে কি করে রক্ষা করবো? বাড়ি থেকে তো জীবাণুগুলো ছড়াবে। আচ্ছা, বাড়ি মানে আপনারা যারা বাড়িতে রয়েছেন তাদের কথা বলছেন? হ্যাঁ, আমরা সবাইকে রক্ষা করার জন্য যে ডেটল আর ফিনাইল কি যথেষ্ট? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ডক্টর বসু কি বলবেন? দেখুন, বাড়ি পরিষ্কার করার জন্য ডেটল আর ফিনাইলই যথেষ্ট। সেটা দিয়ে পরিষ্কার করে যদি আপনারা বাড়ি ঘরদোর পরিষ্কার রাখেন, তাহলে সেখান থেকে আপনার নতুন করে ইনফেকশন ছড়ানোর চান্সেসটা অনেকটা কমে যাচ্ছে। কিন্তু আপনারা যদি বাড়িতেই থাকেন, তাহলে বাইরে থেকে নতুন করে ইনফেকশন আপনারা কেউ ক্যারি করে আনছেন না। তো সাধারণ ডেটল বা ফিনাইল দিয়ে যদি ঘরদোর পরিষ্কার করেন, সেটা আপাতত সাফিসিয়েন্ট। কিন্তু সবার আগে দরকার যেটা, আপনারা যেন ঘরে থাকেন। আপনারা যদি বারবার ঘর বাইরে করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেটল আর ফিনাইল কিন্তু 100% প্রোটেকশন দিতে পারছে না। তাই ঘরে যদি আপনারা থাকেন, হোমস্টে করেন, তবে মাত্র ডেটল আর ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করলে ইনফেকশন থেকে অনেকটাই আপনারা রক্ষা থাকবেন। এবং অবশ্যই হাত ধোয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মাস্ক ব্যবহার করা, ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ যেভাবে আগে নিয়ম করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা এমনিতেও তো সবসময় বলা হতো, সেটাই মেনটেন করা উচিত। বাড়ি নরমাল হাইজিনিক মেজার মেনটেন করলে বাড়ির মধ্যে থাকলে আলাদা করে কিছু তাদের করার দরকার লাগছে না। হসপিটালের জন্য একরকম পদ্ধতি থাকে, যেহেতু সেখানে রুগীরা রয়েছে। বাড়িতে সাধারণ মানুষদের জন্য এমনি নরমাল পরিষ্কার করলেই যথেষ্ট। একদমই তাই। ঈশানী, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে কি ধরনের ডায়েট চার্ট হওয়া উচিত এখন সাধারণ মানুষের, কি বলবেন? হ্যাঁ, এই মুহূর্তে যেটা বলছিলাম যে আমাদের খাদ্য উপাদানগুলোর দিকে তো নজর রাখতে হবে, কারণ আমাদের একমাত্র যে পুষ্টি উপাদান যার থেকে আমরা আমাদের নিউট্রিশনটা পেয়ে থাকি, নিউট্রিয়েন্টস, যে জরুরি ভাইটাল নিউট্রিয়েন্টস গুলো, সেগুলো এই মুহূর্তে আমাদের লোকালি অ্যাভেলেবল যে ফুডস এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, যেগুলো আমরা পাচ্ছি সংগ্রহ করতে, প্রতিদিন যেটা স্টোর করছেন মানুষ, সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। আমাদের এভরিডে ফুড যেগুলো আমরা ভাত বলুন বা রুটি বলুন, মানে গমের থেকে তৈরি জিনিস বা অন্যান্য যেগুলো চিড়ে, মুড়ি, খই ইত্যাদি যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলোর মধ্যে কিন্তু জোর দিতে হবে। এবং বাজারে যেরকম সবজি আপনি সংগ্রহ করতে পারছেন এই মুহূর্তে, বা ফলমূল যেরকম আমাদের সিজনাল ফ্রুটস যেগুলো সংগ্রহ করতে পারছেন, যেগুলো সংগ্রহ করছেন সেটার মধ্যেতেই আমাদের সীমাবদ্ধ থেকে এবং সেটাই পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, যাতে আমাদের ইমব্যালেন্স না তৈরি হয়। একদম, মানে অর্থাৎ বাড়িতে তৈরি, এখন অবশ্যই বাড়িতে তৈরি খাবার এবং যেগুলি বাজারে পাওয়া যাচ্ছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে যদি খাওয়া দাওয়া করে, তাহলে সবাই ঠিক রাখতে পারবে, ঠিক থাকতে পারবে। একদম। কিন্তু অনেকে তো বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন, এমন বহু মানুষ রয়েছেন, তাদের কি এই সময় স্পেশাল কেয়ার নেওয়ার প্রয়োজন রয়েছে খাওয়া দাওয়ার দিক থেকে? এই মুহূর্তে খাওয়া দাওয়ার দিক থেকে যে স্পেশাল কেয়ারটা, যেখানে খাবার বানাচ্ছেন, মানে আমাদের কিচেন হাইজিনটাকেও দেখতে হবে, যেখানে খাবার তৈরি করা হচ্ছে বা যিনি খাবার বানাচ্ছেন তারও প্রপার হাইজিন মেনটেন করা প্রয়োজন। এবং খাবার যাই বানাচ্ছেন না কেন, সেটা কিন্তু প্রপারলি কুকড হওয়া প্রয়োজন। এই মুহূর্তে অনেকে প্যানিক করছেন, বারবার ওয়াশ করছেন আমাদের ভেজিটেবলস যখন করছেন, রানিং ওয়াটারে ওয়াশ করলে কিন্তু এনাফ। বারবার কিন্তু ওয়াশ করলে কিন্তু আমাদের যেগুলো ওয়াটার সলিউবল যে ভিটামিনস গুলো হয় বা মিনারেলস গুলো হয়, সেগুলোকে কিন্তু সেগুলো জলে দ্রবীভূত হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা রানিং ওয়াটারে যেরকম যতটা ওয়াশ করলে আমাদের রান্না করার উপযোগী হয়, সেভাবেই যেন আমরা ওয়াশটা করি। এই জায়গাটা ঠিক একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, তবে একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে সন্তু কুমার ঘোষ বলছি। বলুন। ব্যাপারটা হচ্ছে, আমরা আগে জানতাম করোনা ভাইরাসটা ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি যে আমেরিকান জার্নালেও বেরিয়েছে যে এটা এয়ারে 13 ফিট পর্যন্ত এটা ট্রান্সমিট হতে পারে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। যদি এই মানে ধরনের কোনো বিষয়টা হয়ে থাকে, সেটা একটু জানতে চাইছিলাম। একদম, এই বিষয় নিয়ে আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি শুনতে থাকুন, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা জানতে চাইবো। ডক্টর বসু, কি বলবেন? যেটা আগে জানা যাচ্ছিল ড্রপলেটের মাধ্যমে, এখন সেটা গবেষণায় নাকি জানা গেছে 13 ফুট অবধি সেটা এয়ারের মাধ্যমে ছড়াতে পারে। দেখুন, যত দিন যাবে বিভিন্ন এরকম গবেষণা উঠে আসবে, কিন্তু সবকটাকেই যে আমাদের মানতে হবে এরকম কিছু নয়। আমাদের এই টাইপের জিনিসগুলো আমরা যেটা মানি সেটা হচ্ছে WHO কি রেকমেন্ডেশন করছে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেশনে এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য আছে, এটি ড্রপলেট আকারেই স্প্রেড করছে, এবং এটি দুটি মাধ্যমে ডিরেক্ট স্প্রেড হচ্ছে আর ইনডিরেক্ট। মানে ড্রপলেটস কোথাও পড়লো, সেখানে আমাদের হাত বা কোথাও পার্ট টাচ হলো, সেখানে আমরা যদি মুখে বা চোখে অসতর্কভাবে হাত দিই, তাহলে সেক্ষেত্রে সেই স্প্রেড হতে পারে। তো এখনো পর্যন্ত এটা ড্রপলেট আকারেই স্প্রেড হচ্ছে, এটা কিন্তু এয়ারবোর্ন ট্রান্সমিশন নেই। তবে সবই এখনো গবেষণার মধ্যে রয়েছে। আমরা যে সোর্সকে রিলাই করি WHO, তাকে মেনে চললে ড্রপলেট আকারটাই আমরা মানবো।
অন্য অনেক গবেষণায় অনেক রকম জিনিসই উঠে আসছে, তো সেই দিকে এক্ষুনি ভেবে আমরা প্যানিক করার আমাদের মনে হয় না কোনো প্রয়োজন আছে। কিন্তু এই যে বিভিন্ন ধরনের গবেষণা যে উঠে আসছে, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ছড়িয়ে পড়ছে, এগুলো থেকে মানুষ কি করে বুঝবে কোনটা সত্যি কোনটা মিথ্যে? দেখুন, এটা একটা এইগুলো যেগুলো গবেষণাগুলো হচ্ছে সেগুলো সবই কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গবেষণা। এখনো পর্যন্ত ভারতবর্ষে কিন্তু তেমন কোনো স্টাডি হয়নি। আর যে গবেষণাগুলো আসছে সেখানকার ক্লাইমেট এবং জিওগ্রাফিক্যাল লোকেশন ডিফারেন্ট, তো ওখানকার কোনো একটা তথ্য নিয়ে এখানে সেটাকে আমরা যদি বলি তাহলে সেটা সঠিক হবে না। কারণ কি আমাদের ক্লাইমেট এখানের আলাদা এবং ভৌগোলিক লোকেশনটাও কিন্তু আলাদা। তাহলে আমাদের সেই এইখানে যদি স্টাডিগুলো হয় তাহলে আমরা আরো বেটার জায়গায় থাকবো এই বিষয়তে কমেন্ট করার জন্য। একদমই তাই। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি হালিশহর থেকে বলছি, প্রদীপ বণিক। বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে এই করোনার ব্যাপারটা যেটা আমি প্রশ্ন আগে করেছি, সেটা হচ্ছে আমরা তো এখন ঘরেই থাকছি, আমরা কোনো বাইরে যাচ্ছি না, বাইরে ঘরেই থাকছি, কিন্তু আমাদের যে জানলা দরজা বা ভেন্টিলেটর এগুলো তো আমাদের ওপেন থাকছে। তার জন্য আমাদের কি সমস্যা বা কিছু জানার প্রয়োজন আছে কিছু? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, শুনতে থাকুন, আপনি কি বলবেন? না, এই আগের প্রশ্নটাই মতোই, এটি যেহেতু ড্রপলেট আকারে ছড়াচ্ছে, এটা মানে এয়ারবর্ন নয়, তাই জন্য জানলা দরজার মাধ্যমে যে বাতাসের সঙ্গে ভাইরাসটা ভেতরে প্রবেশ করবে তেমনটা কিন্তু নয়। ভাইরাসটা প্রবেশ করতে পারে যদি আপনার বাড়ির কেউ বাইরে যাচ্ছে এবং সেখান থেকে ফেরত আসার পরে তার জামা কাপড়গুলো প্রপারলি ধুচ্ছে না, অথবা কোথাও হাত টাচ করছে, ধরুন বাইরে এসে হাত না ধুয়ে তালায় হাত দেওয়া হলো বা কোনো ছিটকিনিতে হাত দেওয়া হলো, তো সেখান থেকে জিনিসটা স্প্রেড করতে পারে, কন্ট্যাক্টে স্প্রেড করতে পারে। এয়ারবর্ন কিন্তু স্প্রেড করবে বলে এখনো পর্যন্ত কোনো রকম আমাদের কাছে তথ্য নেই। তো আমরা যদি ধরে নিই এটা ড্রপলেট আকারেই স্প্রেড হচ্ছে, তাহলে আমাদের কিন্তু এই বাতাসের মাধ্যমে আসার এই দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। অর্থাৎ জানলা দরজা খোলা রাখা, জানলা দরজা অবশ্যই খোলা রাখতে হবে। ক্রস ভেন্টিলেশন হলে, যদি কোনো কারণে বাইরে থেকে ভাইরাসটা এসে থাকে ক্রস ভেন্টিলেশনের কারণে, সেটা অনেক সময় চলেও যেতে পারে। একদমই তাই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? সুদীপ্ত মৈত্র বলছি, ব্যারাকপুর থেকে। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মা বয়স্ক লোক, মানে বাইপাস হয়েছিল 5-6 বছর আগে। তো সেক্ষেত্রে হার্টের প্রবলেম, পেশেন্টদের একটা প্রবলেম থাকে, তাদের স্নেহ জাতীয় পদার্থ খাওয়া যায় না, মানে প্রোটিন ইনটেকটা কম হয়, যেমন দুধ বা মাংস বা মাছ জাতীয় জিনিস কম খেতে বলা হয়। সেক্ষেত্রে তাদের ফুড হ্যাবিটটা কি হওয়া উচিত এই করোনা ভাইরাস আটকানোর জন্য, মানে যেগুলো তাদের প্রোটিনটা কম হয়? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা জানতে চাইবো। কি বলবেন শানে? হ্যাঁ, যদি বাইপাস সার্জারির পরে একদম যখন সার্জারি হচ্ছে তারপরে কিন্তু খুব রেস্ট্রিকশন করাটার প্রয়োজন মানে দরকার পড়ে না তখনই। আমিষ জাতীয় খাদ্য এবং নিরামিষ জাতীয় খাদ্য, আমিষ খাদ্য খেতে কন্ট্রোল করতে এই কারণে বলা হয়, মানে বাইপাস করার আগে যখন তার কমপ্লিকেশনস গুলো একদম রয়েছে সেই লেভেলে, সেক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট বেশি থাকার কারণে আমিষ জাতীয় খাদ্য কম খেতে বলা হয়। কিন্তু যখন সার্জারি হয়ে গেল, যখন সে পুরোপুরি কিওর, তখন কিন্তু তার নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে মানে ব্যালেন্স নিউট্রিশনই তাকে নিতে হবে। সে যা খাচ্ছে প্রত্যেক দিন, ভাত হোক, রুটি হোক, শাকসবজি, প্রত্যেকটা জিনিসই কিন্তু তাকে ব্যালেন্স ওয়েতে নিতে হবে। এবং একবেলা আমিষ জাতীয়, একবেলা নিরামিষ জাতীয় মাছ মাংস তিনি যখন খাচ্ছেন, সেটা যাই খান না কেন সেটা কম, মানে 2 কিলো ওজনের নিচের মাছ, ছোট সাইজের মাছ বেশি রাখার চেষ্টা করবেন। এবং যদি তিনি ডিম খান, একটা ডিম সারাদিনে রাখতেই পারেন। এবং যদি তিনি নিরামিষ খাবারে চয়েস করেন, তো সেক্ষেত্রে দুধের জিনিস, স্কিমড মিল্ক বা ডাবল টোন মিল্কের ব্যবহার অবশ্যই করতে পারেন। একদমই তাই। একটা ছোট্ট বিরতি আমাদের নিতে হচ্ছে, বিরতির পর আমরা আবারও ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমাদের কেয়ার এট করোনার আলোচনায় একজন দর্শক বন্ধু বোধহয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি কাকদ্বীপ থেকে বলছিলাম, দেবাশিস শীল। বলুন। আমার কোশ্চেন হচ্ছে, আমার ওয়াইফ 8.5 মাসের প্রেগনেন্ট, তো আমার এই মুহূর্তে মানে আমার ওয়াইফের জন্য কি অবলম্বন করা উচিত? আর এই মুহূর্তে কি সবসময় কি ঘরে কি মাস্ক থাকা দরকার? এটাই আমার কাছে কোশ্চেন। আর ঈশানী ম্যামের কাছে এটাই কোশ্চেন যে আমার ওয়াইফের জন্য কি করতে হবে, বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, আপনি শুনতে থাকুন। কি বলবেন ঈশানী আপনি?
হ্যাঁ, 8 মাসের প্রেগনেন্ট বললেন। 8.5 মাস। 8.5 মাসের। তো প্রেগনেন্ট মহিলাদের যেটা আমাদের দুটো আমরা একটা ফেজে দেখি যে সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রাইমেস্টার ওয়াইজ তার ওজন ঠিকঠাক সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। স্বাভাবিকভাবে দেখা যায় তার মানে গর্ভবতী মায়ের যে মানে কনসেপশনের আগে যে বডি ওয়েটটা ছিল সেটা থেকে 12 থেকে 18 কেজি তার গেইন করা উচিত যদি সঠিক বৃদ্ধি হয় ভ্রূণের। তো সেক্ষেত্রে বাড়িতে এই মুহূর্তে যেটা উনি স্টক করছেন বা ফুডস, তো সেক্ষেত্রে সেটাই উনি দেবেন যাতে অতিরিক্ত খালি পেট না থাকে এবং প্রত্যেকটা খাদ্য শ্রেণী যেটা ধরুন চাল, গম, এটা একটা খাদ্য গ্রুপ গেল, ডাল জাতীয় খাদ্য অবশ্যই রাখবেন এবং মাছ, মাংস, ডিম যেরকম সংগ্রহ করছেন সেরকম রাখবেন। প্রোটিন জাতীয় খাদ্য উৎস কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, তো সেটা যেন অবশ্যই থাকে এবং সিজনাল ফ্রুটস তো বটেই। একদম। আরেকটা উনি জানতে চাইলেন যে বাড়িতেও মাস্কের ব্যবহারটা। এই বিষয়টায় আসি, বাড়িতে মাস্ক পরার প্রয়োজন নেই যদি বাড়ির সকল যারা রয়েছেন তারা যদি বাড়িতেই থাকেন। তো চেষ্টা করতে হবে সবাইকে বাড়িতেই থাকতে, যাতে যিনি বাইরে যাচ্ছেন তিনি যেন বাইরে গেলে প্রপার প্রোটেকশন নিয়ে যান। মাস্ক পরা এবং সেই বাকি হাতে বাইরে থেকে ফেরত এসে হাত ধুয়ে নেওয়া, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। মানে তার পার্সোনাল হাইজিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি তিনি যেহেতু বাইরে যাচ্ছেন তাই সম্ভাবনা থাকে তার থ্রু দিয়ে ভাইরাসটা ভেতরে প্রবেশ করা। তো যিনি বাইরে যাচ্ছেন সেটি যেন একজন ব্যক্তি বাইরে যান, সবাই মিলে বাইরে যাওয়ার দরকার নেই, কাজটা যেন তিনি সবারটা একসাথে করে আসেন এবং প্রপার যদি প্রোটেকশন নিয়ে উনি বাইরে যান এবং এসে হাইজিনিক মেথডে হাত পা ধুয়ে নেওয়া থেকে শুরু করে জামা কাপড় কেচে নেওয়া এগুলো যদি করেন তাহলে অতটা চিন্তার কিছু নেই। বাড়িতে থাকাকালীন মাস্কের অতটা প্রয়োজনীয়তা নেই যদি না বাইরে কেউ যায়। তাই আপনারা দুশ্চিন্তা করবেন না, বাড়িতেই থাকুন, তাহলে এক্সট্রা কোনো কিছু আমাদের অবলম্বন করতে হচ্ছে না। একদমই তাই। শানি, কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে আসছিল, আপনি বলছিলেন বাড়িতে যে শাকসবজি ব্যবহার করা হচ্ছে সেগুলো রানিং ওয়াটারে ধুয়ে নিলেই হবে, কিন্তু অনেকে এরকম দর্শক বন্ধুরা রয়েছেন তারা বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, অনেকে স্যানিটাইজ করছেন শাকসবজি, অনেকে আবার সেটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে বা বিভিন্ন সোপ দিয়ে সেগুলো ধুয়ে নিচ্ছেন। এটা কি করা উচিত? না, সেটার মানে করা উচিত নয়, কারণ রানিং ওয়াটারে ধুলে আমরা যেটা ধোয়ার কারণটা হচ্ছে আমাদের যাতে বাইরে থেকে যে ডার্টটা থাকে মানে মানে যেই ধুলোবালিটা লেগে থাকে সেটাকে আমরা জেনারেলি পরিষ্কার করার জন্য কিন্তু ওয়াশিংটা করা হয়। তো এখানে যদি আমি আদার্স কোনো মানে কম্পোনেন্ট ইউজ করি, যদি আমি অ্যালকোহল মানে বেস্ট কোনো স্যানিটাইজার ইউজ করি বা ডেটল বা হ্যান্ড ওয়াশ ইউজ করি, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ফল বা সবজি যদি আমি ধুই, তো আমাদের সবজির ত্বকে কিন্তু বিভিন্ন রকমের এনজাইম থাকে, তো সেটার কিন্তু একটা আলাদা রকম রিয়াকশন হতে পারে, সেক্ষেত্রে ফুড স্পয়েলেজ হতে পারে। তো আমাদের এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু লিমিটেড আমি স্টক যেহেতু স্টোর করছি অনেক বেশি পরিমাণে, অনেক হয়তো স্টোর করছেন যাতে 10 দিন বা 5 দিন 7 দিন যাতে একবারে তার হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ফুড যাতে ওয়েস্টেজ না হয় সেটাও কিন্তু আমাদের প্রপার কেয়ার করতে হবে। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি একটু কথা বলছি, আমার বয়স হচ্ছে 56, আমি রীতা দাস বলছি। আমি না এই সদ্য মানে ডেঙ্গু থেকে উঠলাম। হ্যাঁ, আমি না অনেকগুলো গাছ বুনেছি মানে আমার ছাদের উপর। এখন যখন আমাকে চাবি খুলতে হয়, কল খুলতে হয়, সবাই খোলে, ঝাড়ুদারও খোলে, আমি কিভাবে একটু প্রোটেকশন নেবো একটু বলবেন? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, শুনতে থাকুন। আপনি কি বলবেন ডক্টর বসু? দেখুন, আপনি বললেন ছাদের ওপরে গাছ রয়েছে, তার মানে আপনার বাড়িতেই সেটা রয়েছে। এবার আপনি যদি বাড়ির থেকে বাইরে না বেরোন তাহলে ভাইরাসটি তো বাড়িতে আসছে না কোনোভাবে। বাড়ির লোকেরাও যদি বাড়িতে থাকে তাহলে বাড়িটা অ্যাটলিস্ট প্রোটেক্টেড থাকছে। ওই জন্য আমরা হোম কোয়ারেন্টাইন বলছি, যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইন বলছি। তো আপনারা বাড়িতে থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনি প্রপারলি ছাদে গিয়ে গাছে যেমন জল দেওয়া সেটা দিতে পারেন এবং ধুলো পরিষ্কার করার সময় আপনি ধুলোর এগেনস্টে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করুন, না হলে আপনার এমনি কাশি সর্দি হবে। আর এই সময় কাশি সর্দি হলে এমনি একটা প্যানিক হচ্ছে যে আমার কি করোনা এলো। তো আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরেকটা বলছেন উনি দারোয়ান উঠছেন, সিকিউরিটি যারা রয়েছেন তারাও ছাদে উঠছেন, কলের জলে ট্যাপ ইউজ করছেন। যদি দারোয়ান বা সিকিউরিটিরা ছাদে যান তাহলে আপনারা ছাদে ওঠার জন্য যে আপনার দরজা খোলা বা ট্যাপের জল খোলা, তো সেইগুলো করার পরে আপনাকে স্যানিটাইজার দিয়ে অথবা সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রোটেকশনে থাকবেন। তাই আপনি সেফলি যেতে পারেন, মাস্ক পরে যান এবং এসে পরিষ্কার করে হাত ধুয়ে নিলেই হবে। এবং আপনাদের দারোয়ান এবং সিকিউরিটিকে চেষ্টা করতে হবে তারা যেন প্রপার এই হাইজিনিক মেথডগুলো তারাও যেন অবলম্বন করে। একদমই তাই। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি শ্যামনগর থেকে অরূপকান্তি সাহা বলছি। বলুন। হ্যাঁ, প্রশ্নটা আমার যেটা যে বাইরের থেকে যে সবজি আমরা কিনে আনছি সেটা যদি আমরা ওই ইনফেক্টেড রোগী ওই করোনা রোগীর মাধ্যমে যদি আসে, এটা তো
ভাইরাসটা তো সবজির মাধ্যমে আসতেই পারে। তা সেই সবজিটা রানিং ওয়াটারে ধুয়ে নিলেই হবে? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, যদিও বিষয় নিয়ে কথা বলেছি, তবুও আরো একবার ঈশানীর কাছে জানতে চাইবো, মানে এই সবজির মাধ্যমে যদি যার কাছ থেকে কিনে আনছেন সে যদি এফেক্টেড হন, তার মাধ্যমে তো আসতে পারে, সেক্ষেত্রে কি রানিং ওয়াটারে ধুয়ে নিলেই হয়ে যাচ্ছে? আচ্ছা, প্রথমেই বলি যে করোনা ভাইরাস রিলেটেড যত ইনফরমেশন WHO দিয়েছে সেখানে কিন্তু ফুডবোর্ন ইলনেসের কথা বলা হয়নি। তো সেক্ষেত্রে যদি একটা টেম্পারেচারে আমাদের কুকিং করা হয়, তো সেক্ষেত্রে সবজি বা অন্যান্য যাই খাবার কেনা হচ্ছে বাজার থেকে, সেটা যদি প্রপারলি রানিং ওয়াটারে ওয়াশ করে যদি প্রপারলি কুকড হয় এবং যিনি বানাচ্ছেন তিনি যদি প্রপার স্যানিটারি যত প্রিকশনস রয়েছে সেগুলো যদি মেনটেন করেন, তাহলে পরে সেদিক থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রপারলি কুকড হতে হবে ফুডটাকে, একদম প্রপার ধুয়ে প্রপারলি ধুয়ে এবং যে আপনি বানাচ্ছেন normally cook করুন, হ্যাঁ। সে স্যানিটাইজ করে নিতে পারেন, একদম। হাত বা ধুয়ে হাত নিতে ধুয়ে, পারেন বারবার। অবশ্যই হাত দিয়ে যখনই ফুড হ্যান্ডেলিং হচ্ছে বা ফুড কুকিং হচ্ছে, সবটাই কিন্তু এই আমাদের যতগুলো প্রিকশনস আছে সবকটা কিন্তু মেনটেন করাটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একদমই তাই। আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো যে বাড়িতে যারা বয়স্ক রয়েছেন, প্রচুর মানুষ, বারবার বলা হচ্ছে যারা বয়স্ক রয়েছেন তাদের বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, বিশেষ যারা হার্টের পেশেন্ট বা যাদের খুব হাই প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে, তাদের কি ডায়েট চার্ট হওয়া দরকার এখন? হ্যাঁ, বয়স আন্দাজে মানে যখন বয়সের সাথে সাথে কিন্তু আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস মানে ডিমান্ড সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে এবং বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণেও চেঞ্জ হয় এবং বয়সের কারণে তার যদি কোনো রকম যদি নন কমিউনিকেবল ডিজিজ লাইক যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন তার থাকে, তো সেটা তার কি মাত্রায় রয়েছে সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। তার ওজন কতটা রয়েছে, সে ওজন স্বাভাবিকের থেকে নর্মালের থেকে কতটা বেশি রয়েছে, মানে তিনি ওভারওয়েট রয়েছেন না আন্ডারওয়েট রয়েছেন না নর্মাল বডি ওয়েটে রয়েছেন, সেটা দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যেহেতু বয়সের সাথে সাথে চলন ক্ষমতাটা অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে কিন্তু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ বা যোগা এই ধরনের এক্সারসাইজ করাটা কিন্তু অ্যাক্টিভিটিটা কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। মানে যারা একদমই বাড়ির বাইরে একদম বেরোন না এবং এই কারণে মানে কোয়ারেন্টাইনের কারণে হয়তো বাড়িতেই অনেকটা বসে গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে এই মুহূর্তে এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। একদম। এই বিষয় নিয়ে তো আরো কথা বলবো, তবে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, আমি মধুরিমা রয় বলছি আনন্দপালি থেকে। বলুন। আচ্ছা, আমরা অনলাইনে যে মাঝে মাঝে খাবারগুলো অর্ডার করছি, এই টাইমে এ থেকে কোনো রিস্ক আছে? একদম, এই বিষয় নিয়ে আলোচনা আমরা করব, আপনি শুনতে থাকুন। তবে ছোট্ট একটা বিরতি আমাদের নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর কেয়ার অ্যাট করোনার আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন এবং তার একটি প্রশ্ন ছিল অনলাইন ডেলিভারি, অনেক খাবার এর সাইট তারাও আজকাল ডেলিভারি করছে, এটা কতটা রিস্কি হতে পারে এখন? দেখুন, আজকেই আমরা একটা নিউজ পেয়েছি যে দিল্লিতে একটা পিৎজা ডেলিভারি বয় সে করোনা পজিটিভ হয়েছে এবং তার কন্ট্যাক্টে যে যে জায়গায় উনি ডেলিভারি করেছেন সবাই কিন্তু কোয়ারেন্টাইনে গেছে। তাই আমার সাজেশন হচ্ছে ব্যক্তিগতভাবে যে এখন অনলাইন ফুডসের ওপর না নির্ভর করাই ভালো। বাড়িতে যেটা অ্যাভেলেবেল সেটাই যেন আমরা বানিয়ে খাই। অনলাইন ফুডস ডেলিভারি যিনি করতে আসছেন তিনি কিন্তু এক্সপোজড এবং তিনি ট্রাভেল করছেন এমন এমন জায়গা থেকে যেগুলো হয়তো হটস্পট হয়ে রয়েছে। তো সেখান থেকে ট্রাভেল করা এবং উনি বিভিন্ন জায়গাতেই যাচ্ছেন, অনেকের বাড়িতেই যাচ্ছেন, তো সবসময় হাইজিনিক প্রসেস মেনটেন করে যে ডেলিভারি হচ্ছে সেটা কিন্তু নয়। তো সেখানে একটা কিন্তু রিস্ক থেকেই যাচ্ছে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর। তাই জন্য আমার সাজেশন ফর দ্য নেক্সট 3 উইকস 3 সপ্তাহ অন্তত বাড়ির খাবার খাওয়াটাই ভালো, অনলাইন রেডিমেড ফুডসের এখন না গেলেই ভালো। একদম। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি নৈহাটি থেকে অর্ক ভৌমিক কথা বলছি। বলুন। হ্যাঁ, ঈশানী ম্যাডামের কাছে আমার একটা কোশ্চেন আছে যে এখন তো যেহেতু আমাদের লকডাউন চলছে, তো সেই জন্য আমাদের বাইরে এখন যাতায়াত বারণ আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি এবং আমাদের নর্মাল ডায়েটিশিয়ান মানে নর্মাল ডায়েট মেনটেন করতে গেলে কি করা উচিত? যেহেতু আমাদের এখন পরিশ্রমটা একদমই কম, আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের এখন কি ধরনের খাবার খাওয়া উচিত? মানে ভাত রুটিকে অ্যাভয়েড করবো নাকি ভাত রুটিটাকে বাদ রেখে আমরা সাবু বা ডালিয়া জাতীয় কোনো খাবারের দিকে আমরা যাবো? একদম, আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই বিষয় নিয়ে আলোচনা করব, আপনি শুনতে থাকুন। কি বলবেন শানি? যেহেতু উনি বলছেন বাড়িতে থেকে, এটা অনেকেরই প্রশ্ন যে পরিশ্রম তো একদম হচ্ছে না, সেক্ষেত্রে কি ধরনের ডায়েট করবেন? কারণ পরিশ্রম হচ্ছে না বলে ওয়েটও গেইন করছেন অনেকেই। হ্যাঁ, এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা চাল এবং গম থেকে তৈরি যে খাবার, তেমনি ওটস ডালিয়া সেগুলোও কিন্তু দানাশস্য জাতীয় খাবার, তার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট আছে। অনেকে মনে করেন যে আমি ভাত রুটি বন্ধ করে দিয়ে অনেক বেশি পরিমাণে ওটস বা
ডালিয়া খাবো তাহলে বোধহয় আমার ওয়েট মেনটেন থাকবে, তাহলেও কিন্তু সেই একই জিনিস হচ্ছে। তো আমি এই মুহূর্তে যেহেতু এখন মানে লিমিটেড মার্কেট, তো সেক্ষেত্রে আপনি যেটা সংগ্রহ করছেন সেটাই খান। মানে খাবারের গ্যাপ একদম যেন না দেওয়া হয়, মানে 3 ঘন্টার বেশি যেন খাবারের গ্যাপ না থাকে। আপনি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে জল খান যাতে হাইড্রেশন ঠিকঠাক মেনটেন থাকে, এবং উনি যেটা বললেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেটা কিন্তু আমাদের করতে হবে। মানে যতটা সম্ভব আমাদের শরীরটাকে সঞ্চালনা করতে হবে, সেটা হাউসহোল্ড অ্যাক্টিভিটি ছাড়াও আমাদের কিন্তু একটা ওয়ার্কআউট রুটিন আমাদের ফলো করতে হবে। যদি কেউ যারা জিমে যেতেন বা জিমে এই কারণে জিমে যেতে পারছেন না, যতটা যে এক্সারসাইজ আপনি এভরিডে করতেন লকডাউনের আগে, সেই অ্যাক্টিভিটিটা আপনি বাড়িতে করুন। সেটাকে স্প্লিট করে নিন টাইমিংটা, সকালে বা বিকেলে। বাড়িতে যদি বাগান থাকে বা ছাদ থাকে, তো সেটাকে আপনি ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। অর্থাৎ বাড়িতে থেকেই সেটাকে একটু ভাগ করে নেওয়া, যে এই সময়টা এটা করব, কিন্তু বাইরের কাজগুলো ঘরেই করব আমরা। রেস্ট্রিকশন কিন্তু এই মুহূর্তে করার ওই রকম দরকার নেই। আমরা এই মুহূর্তে কিন্তু বাইরে না যাওয়ার কারণে অনেকটাই কিন্তু হেলদি ফুডের মধ্যেই চলাফেরা করছি, কারণ বাইরের প্যাকেজড ফুডের কোনো ব্যাপার নেই, মিল স্কিপের ব্যাপার নেই। অনেকে কাজের কারণে, কাজের প্রেশারের কারণে অনেক সময় মিল স্কিপ করেন। অনেক সময় কি হয়, লাঞ্চ স্কিপ হয়ে যাচ্ছে, ইভিনিং এ গিয়ে হয়তো বাইরের কোনো ফুড খেয়ে ফেলছেন। তো সেক্ষেত্রে কি হবে, যে সকালের জল খাবার বা দুপুরের খাবারে রাতে যে 3টে মেজর আমাদের মিল, সেটা যেন কখনো স্কিপ না হয়। তাহলে কি হবে, আমাদের এট এ টাইম হাংরি ফিল হবে না, তাহলে আমরা অনেকটা বেশি পরিমাণে খাবো না। তো আর মাঝে ছোট ছোট করে, যেমন ধরুন স্প্রাউটেড লেগিউমস, মানে আমাদের স্প্রাউট যেটা ছোলা, অঙ্কুরিত ছোলা, বা একটা ফল যেটা আমি সংগ্রহ করতে পারছি। যদি ফল না থাকে, একটা শসা খেলাম বা একটু দই খেলাম যদি ঘরে পাতি। তো এই ধরনের খাবারের মধ্যে মনে হয় থাকলে পরে কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে বডি ওয়েটও মেনটেন থাকবে। একদম। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি শান্তনগর থেকে বলছি। সোনি ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমি একজন কিডনি পেশেন্টের জন্য আমি বলতে চাইছি, আমার হাজবেন্ড, হ্যাঁ, তার জন্য কি পজিশন নেওয়া যায় সেটা, সেই ব্যাপারে জানার জন্য। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। কি বলবেন এখানে? প্রশ্নটা একটু অসম্পূর্ণ। কিডনির পেশেন্ট উনি, তার জন্য কি ধরনের প্রিকশনস নেবেন এবং কি ধরনের খাওয়া দাওয়া? আচ্ছা, কিডনির যারা পেশেন্ট হন তাদের কিন্তু আমাদের সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজের কিছু স্টেজেস থাকে। ক্রিয়েটিনিন এবং পটাশিয়াম কি মাত্রায় রয়েছে সেটা দেখে তাকে সাজেশনটা দেওয়া হয়। তো উনি কোন স্টেজে রয়েছেন সেটা জানতে পারলাম না। তো সেক্ষেত্রে যদি ইনিশিয়াল স্টেজে হয়, তো সেক্ষেত্রে কিন্তু প্রোটিন জাতীয় মানে আমিষ উৎস যেগুলো আমাদের মাছ, মাংস, এই জাতীয় খাবার কিন্তু একটু রেস্ট্রিকশনে খেতে হবে। বাদ বাকি যে সমস্ত আমাদের যেগুলো রয়েছে, ধরুন ভাত হোক, রুটি হোক, এগুলোতে কোনো অসুবিধা নেই। যেরকম উনি পরিমাণ মতো খাচ্ছেন খান, কিন্তু আমিষ জাতীয় যে উৎসটা সেটাকে কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে উনি একবেলা রাখবেন আমিষ, একবেলাকে পুরোটাই নিরামিষ করে দেবেন। একদম। এটাতে গেল খাওয়ার কথা। যারা কিডনির পেশেন্ট রয়েছেন, এরকম তো বহু মানুষই রয়েছেন বাড়িতে, তাদের এই কোভিড-19 এর ক্ষেত্রে কি ধরনের প্রিকশনস নেওয়া উচিত? দেখুন, কিডনি পেশেন্ট মানে ক্রনিক ডিজিজের মধ্যে পড়ছেন। তো ক্রনিক ডিজিজের পেশেন্টস যারা রয়েছেন, সেটা কিডনি পেশেন্ট হোক, কি ডায়াবেটিস পেশেন্ট হোক, কি কার্ডিয়াক পেশেন্টস হোক, তাদের একটু মানে স্ট্রিক্ট রেস্ট্রিকশনটা দরকার। কারণ কি তাদের কিন্তু যদি কোভিড-19 আক্রান্ত হন, তাদের সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ অনেক কিন্তু হায়ার হয়, এবং সেক্ষেত্রে তাদের মৃত্যু হার অনেক কিন্তু বেশি। তাই তাদের সঙ্গে যারা ডিল করছেন, তাদের যারা দেখভাল করছেন, তাদের হাইজিন মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং বাড়িতে তো অবশ্যই থাকতে হবে। এছাড়া নর্মাল যেটা বারবার আমরা বলছি, প্রপারলি হ্যান্ড ওয়াশ করা, মাস্ক ব্যবহার করা, এগুলো করতে হবে। এবং কিডনি পেশেন্টদের চেষ্টা করতে হবে যে তারা যেন কোনো মেডিসিনের ডোজ স্কিপ না করে। যদি কোনো ওষুধপত্র পাওয়া না যায়, সব ডাক্তারবাবুরা এখন অ্যাভেলেবেল, ফোনের মাধ্যমে হোক কি অনলাইন কনসালটেশনের মাধ্যমে হোক, তাদের যোগাযোগ যেন করা হয়। এবং ওষুধটা মোটামুটি মাসখানেকের একসঙ্গে সংগ্রহ করে রাখা, যাতে কোনোভাবে ডোজ স্কিপ না হয় এবং ইমার্জেন্সি কোনো সিচুয়েশন যাতে ডেভেলপ না করে। কেননা এখন কিন্তু নন কোভিড পেশেন্টদের একটা সমস্যায় পড়তে হচ্ছে যে এই সময় তারা কোথায় গিয়ে সার্ভিস নেবেন। বিভিন্ন হাসপাতালে কিন্তু এখন কিন্তু নর্মাল পেশেন্টদের সার্ভিস দেওয়াটা একটুখানি রেস্ট্রিক্টেড ভাবে করা হচ্ছে। কারণ কি আমরা জানি না যে কোন পেশেন্ট কোভিড ক্যারি করছে। তাই তারা যদি সতর্কভাবে বাড়িতে থাকে এবং ইমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ যাতে না করে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে। একদমই তাই। আরো একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি নদিয়া তাহিরপুর থেকে বলছি। বলুন। বিশ্বনাথ বলি আমার নাম। বলুন। হ্যাঁ, বলছি আমি তো ডাক্তারবাবু কথা মতো তো হাত ধোয়ার যে নিয়মটা আমি করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি বারবার তো হাত ধুচ্ছি, কিন্তু হাতে আংটি আছে, আংটিটা কি খুলে রাখার প্রয়োজন আছে? আচ্ছা, নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আপনি শুনতে থাকুন।
এই যে উনি আংটির কথা বলেছেন, অনেকে বাইরে বেরোচ্ছেন, ঘড়ি পরে বেরোচ্ছেন, চশমা পরে বেরোচ্ছেন, এগুলো কি স্যানিটাইজ করার প্রয়োজনীয়? অবশ্যই প্রয়োজন আছে, কারণ কি আংটি পরে থাকলে বা ঘড়ি পরে থাকলে এই মানে মেটাল কন্ট্যাক্টেও কিন্তু ডিজিজটা ট্রান্সমিটেড হতে পারে। তাই জন্য সেগুলো বাইরে থেকে এসে স্যানিটাইজ করা। ইভেন আমরা মোবাইল যে ক্যারি করছি, মোবাইলের স্ক্রিনটাও কিন্তু স্যানিটাইজার দিয়ে একবার করে রাব করে নেওয়াটাই বেটার, কারণ কি এই অবজেক্টস গুলো থ্রু দিয়েও কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে করোনা স্প্রেড করতে পারে। তাই জন্য যখনই হাত ধোবেন আপনি আংটি খুলে প্রপার ওয়েতে হাত ধোবেন, এবং বাইরে থেকে এসে ঘড়ি যদি পরে যান চেষ্টা করুন ঘড়ি এগুলো বাইরে না পরেই যাওয়ার, এবং যতটা কম সংখ্যক জিনিস নিয়ে বেরোনো, কারণ কি বাইরে কিন্তু বারবার বলা হচ্ছে খুব দরকার না হলে বাইরে না বেরোতে। তাই বাইরে বেরোলে আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য যখন বেরোচ্ছেন তখন এই জিনিসপত্র যেমন ঘড়ি বা আংটি এগুলো বাড়িতে রেখে যাওয়াটাই ভালো, কারণ কি আপনি পরে বেরোলে সেগুলোকে এসে আবার ধুতে হবে বা স্যানিটাইজ করতে হবে, এবং রিস্ক থাকে সেগুলোর থেকেও ট্রান্সমিটেড হওয়া। তাই চেষ্টা করুন সেগুলো রেখে যেতে, আর যদি যেতেই হয় পরে এসে ওগুলোকেও কিন্তু প্রপারলি ধুয়ে নিতে হবে। একদম। আরো একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি শোভাবাজার থেকে উমা চক্রবর্তী বলছি। বলুন। আমার ফ্ল্যাটের সামনের ঘরে দুজনের করোনা ভাইরাস হয়ে তারা হসপিটালে ভর্তি। হ্যাঁ, কিন্তু তাদের বাড়ির যারা মানে পরিবারের অন্যরা তারা কোয়ারেন্টাইনে ছিল, তারা চলে এসছে 14 দিনে। কিন্তু যেহেতু আমার সামনাসামনি ঘর, আমার হাজবেন্ড বেরোচ্ছে বা বাইরে যাচ্ছে, গিয়ে মানে বাজার করছে, আসছে, আমরা কিভাবে সচেতন হব? এবং আমার দিদি প্যারালাইসিস রোগী এবং আমি নিজেও মানে ডায়াবেটিস পেশেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আর কি করবো, এবং খাওয়া দাওয়াটাই বা কি করবো? যেহেতু ওই যে বললো ঈশানী যেরকম বললেন যে খাবারগুলো এমনি নর্মাল জলে ধুলেই হবে, কিন্তু আবার অনেক সময় আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখছি যে খাবারগুলো বলতে গরম জলে ধুয়ে নিতে। কোনটা করবো সেটা? আচ্ছা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমরা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার কাছে আসবো যে যেহেতু সামনেই কোভিড পজিটিভ পেশেন্ট ছিলেন, সেক্ষেত্রে কি প্রিকশনস নেবেন? একটা ধাপে ওনার বেশ কিছু প্রশ্ন রয়েছে, একটা প্রশ্নের মধ্যে ঈশানীর কাছে আসবো। প্রথম প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে যে সামনের বাড়িতে ছিল, তো সেইটা নিয়ে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ কি এটা এয়ারবর্ন মানে বাতাসবাহিত রোগ নয়, এটা ড্রপলেট আকারে। তাই সামনের বাড়িতে হয়েছে মানে আপনার বাড়িতে আসবে সেটা কিন্তু সেভাবে আসবে না। দ্বিতীয় যেটা আপনি বললেন যে আপনার স্বামী রেগুলার বেসিসে বাজার যাচ্ছেন, তো আমি সাজেস্ট করব রেগুলার না গিয়ে এমন ভাবে উনি বাজারে যান যাতে একদিনে গিয়ে 10 দিনের বাজার উনি করে আসতে পারেন। জানি এটা একটু ডিফিকাল্ট হবে, হয়তো টাটকা সবজি খেতে পারবেন না, কিন্তু টাটকা সবজির জন্য কিন্তু আপনি করোনা আক্রান্ত হওয়ার রিস্কটাকে বহন করছেন। তাই চেষ্টা করতে হবে বাজারে গেলে একদিনই যান, 10 দিনের বাজার একসঙ্গে করে আসুন, এবং বাজার যখন উনি যাচ্ছেন প্রপার প্রোটেকশন যেন নেন, মাস্ক পরা, ফেরত এসে হাত ধুয়ে নেওয়া পরিষ্কার করে, জামাগুলো আলাদাভাবে রাখা, এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রেখে যেন বাইরে উনি বাজার করেন। আর তৃতীয় যেটা ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া ধোয়ার ক্ষেত্রে আমার মনে হয় ম্যাডাম ভালো বলতে পারবেন। একজন প্যারালিসিসের রয়েছেন বাড়িতে মানুষ, এবং উনি নিজে ডায়াবেটিসে আক্রান্ত, সেক্ষেত্রে কি ধরনের খাওয়া দাওয়া উনি করবেন বা ওনারা করবেন? তো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে যেটা মেন ব্যাপার হচ্ছে যে কতটা তার ব্লাড সুগার রয়েছে, ফাস্টিং এবং পিপি সুগার কতটা রয়েছে সেটা তো দেখাটা খুবই দরকার। এবং এই মুহূর্তে যাদের ব্লাড সুগার রয়েছে তারা কিন্তু যদি বাড়িতে গ্লুকোমিটার থাকে, তারা এভরিডে চেক করতে পারছেন যে কতটা তার কি চেঞ্জেসটা হচ্ছে। নর্মাল মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু একদম বেড রিডেন পেশেন্ট, যা মানে ডায়াবেটিসে যা গাইডলাইন্স রয়েছে, অতিরিক্ত চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার না খাওয়া, মানে উচ্চ ক্যালোরিযুক্ত যে খাবারগুলো, এবং এই মুহূর্তে যেগুলো ধরুন ভাত এবং গম আমাদের তো প্রধান খাদ্য উৎস, তো সেক্ষেত্রে সেটা কিন্তু শর্করার প্রধান উৎস, কার্বোহাইড্রেটের প্রধান উৎস, সেটাকে রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে খাওয়া দেখতে হবে, এবং অল্প অল্প করে যাতে বারে বারে খায়, মানে একেবারে যেন অতিরিক্ত পরিমাণে না খায়। এবং যেটা উনি খাবার মানে তৈরি করার ক্ষেত্রে বললেন রানিং ওয়াটারে, আমি গরম জলে ধোবেন কিনা, বারবার ওয়াশিং করলে কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিনস গুলো একদমই দ্রবীভূত হয়ে যায়। তো সেক্ষেত্রে এবং গোটা অবস্থাতেই যেন ধোয়া হয়। অনেকে কি করেন যে কেটে আবার ধুচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আরো তাড়াতাড়ি সেটা ড্রেন আউট হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নিউট্রিয়েন্ট যার কথা আমরা বলছি ইমিউন বুস্টিং এ হেল্প করবে, সেই নিউট্রিয়েন্টস যদি বেরিয়ে যায় তো সেটার কিন্তু কোনো লাভ হলো না। তো সেখানে আমাদের নিউট্রিয়েন্টস যাতে না বেরিয়ে যায় সেটাকেই তো প্রিজার্ভ করতে হবে। তো আমি যদি নর্মাল রানিং ওয়াটারে ধুই এবং সেটা থেকে যদি আমাদের এক্সটার্নাল যে ডার্টস রয়েছে সেগুলো যদি বেরিয়ে যায়, তারপরে যদি প্রপারলি কুকড হয়, তাহলে কিন্তু ভাইরাস থেকে কোনো আশঙ্কা নেই আমাদের। অর্থাৎ গরম জলে ধোয়ার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনি লিচ করতে পারেন, মানে অনেকে ধরুন স্যালাড যেটা আমরা র খাই, তো সেক্ষেত্রে আপনি 2 মিনিট লিচ করে আপনি ইউজ করুন, কোনো সমস্যা নেই। ওকে, আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। ঈশানী ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমার মেয়ে এরকম 4 মাসের প্রেগনেন্ট।
সে কিভাবে খাওয়া দাওয়া করে, কারণ এখন যে আপনার পরিস্থিতিটা তো এই সময়ের জন্য বলছি, কোনো ডাক্তার খানায় যেতে পারছে না, খুবই অসুবিধাতে। তা কিভাবে খাওয়া দাওয়া করবে সেটাই একটু জানতে চাইছি। আচ্ছা, কি বলবেন? প্রশ্নটা কি ছিল, মানে কত বছর বয়স বললেন? 4 মাসের প্রেগনেন্ট, আচ্ছা। কোথাও যেতে মানে যেহেতু বাইরে যেতে পারছে না ডাক্তার দেখাতে, বাড়িতে কি ধরনের প্রিকশনস বা কি ধরনের খাওয়া দাওয়া করবে? আচ্ছা, প্রিকশনস তো যেরকম আমরা সবাই মেনটেন করছি সেই প্রিকশনস তো সেম করতেই হবে। বাড়তি যেটা মেনটেন করতে হবে, ওনার যেহেতু উনি গর্ভবতী, তো সেক্ষেত্রে কিন্তু অন্যান্যদের যা শক্তির যা প্রয়োজন, আমাদের রিকোয়ারমেন্টস কিন্তু অনেকটা বেড়ে যায়, নিউট্রিয়েন্টস ডিমান্ডটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং অনেকটা আলাদা হয়। তো সেক্ষেত্রে তাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সেটা দিতে হবে, যাতে জল ঠিকঠাক খাওয়া হয়। অনেক সময় কি দেখা যায় যে প্রেগনেন্ট মহিলাদের কনস্টিপেশনে অনেক সময় সমস্যা হয়। এই সময় সবজি যেন 3 বেলা অবশ্যই পরিমাণে থাকে, এবং ডার্ক গ্রিন মানে লিফি ভেজিটেবলস বা কালার্ড ভেজিটেবলস যেগুলো, আমাদের কিন্তু প্রত্যেকটা মানে রঙিন শাকসবজি কিন্তু এক একটা অ্যান্টিঅক্সিডেন্টের ইন্ডিকেটর। তো এই মুহূর্তে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট খাওয়া। এবং ভাত রুটি যেরকম ভাবে খাচ্ছেন, যদি সম্ভব হয় তাহলে বাদাম জাতীয় জিনিস, যদি বাদাম না থাকে সেক্ষেত্রে যদি ছোলা ভিজিয়ে বাড়িতে রাখেন, সেটাও উনি মানে স্প্রাউটেড লেগুমস সেটাও কিন্তু ওনাকে দিতে পারেন। একদমই। আরেকটা বিষয় নিয়ে এই প্রসঙ্গে দুটো জিনিস অ্যাড করব। আর একটা হচ্ছে হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকতে হবে পেশেন্টকে, আর অবশ্যই ইমার্জেন্সি নাম্বার, আপনার ডাক্তারবাবুর ইমার্জেন্সি নাম্বারটা সবসময় সঙ্গে রাখবেন, যাতে কোনো কিছু যদি সামান্য কিছু প্রবলেম হয় আপনি ডাক্তারকে ওভার ফোন যোগাযোগ করতে পারেন। কারণ কি ইমার্জেন্সির জন্য আপনাকে যদি হাসপাতালে যেতে হয় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হতে। একদম। আরেকটা অভিযোগ মাঝে মাঝেই আসছে বা ফোনও পাচ্ছি আমরা বেশ কিছু, যে ওষুধ ঠিক মতন পাওয়া যাচ্ছে না, এবং যে প্রয়োজনীয় ওষুধগুলো সেটাও পেতে অনেক বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, ওষুধ পাওয়া যাচ্ছে না, এগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ছোট ছোট রিটেলারদের কাছে হয়তো অ্যাভেলেবেল নেই। কারণ কি একটা তো আমাদের মানতে হবে যে স্টকিস থেকে রিটেলারের কাছে আসতে গেলে একটা ভেহিকেলের ব্যবস্থা থাকে। তো এখন এই লকডাউন পিরিয়ডে অনেক ক্ষেত্রে এটা অসুবিধে হচ্ছে। তাই যেটা করতে পারা যেতে পারে দুটি অপশন। একটা হচ্ছে যে ডাক্তারবাবুকে পেশেন্টরা দেখাচ্ছেন তাকে ফোন করে ওষুধের বদলে নেওয়ার, অথবা যে ওষুধটা ডাক্তারবাবুরা বলেছেন সেই কম্পোজিশনটা মেনটেন করে অন্য কোনো কোম্পানির ওষুধ যেটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেটার উপরে, সেটা কি ওষুধের দোকানে গিয়ে বললে, যেটা ওষুধের দোকানে গিয়ে মানে ফার্মাসিস্টের কাছে বললেও হবে, অথবা ফোনের মাধ্যমে সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলেও হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে মেডিসিন পারচেজ করা যেতে পারে, এখন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই পাওয়া যেতে পারে। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। এখানে আরেকটা বিষয় নিয়ে আসবো, বাড়িতে যারা বাচ্চারা রয়েছে এখন, তারাও তো বাইরে বেরোতে পারছে না, তাদের অ্যাক্টিভিটি অনেক কমে গেছে কারণ বাড়িতেই রয়েছে। তাদের কি ধরনের ডায়েট এখন মেনটেন করতে হবে? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এই মুহূর্তে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে দেখতে হবে বাচ্চাদের যেটা মানে বাচ্চাদের খাদ্যাভ্যাস কিন্তু তার মা বাবার খাদ্যাভ্যাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং ফ্যামিলিতে এক একজনের ফ্যামিলিতে কিন্তু এক এক রকমের খাদ্যাভ্যাস রয়েছে। তো সেটা মা এই মুহূর্তে কিন্তু অনেকটা টাইম পেয়েছেন বাচ্চাকে সঠিকভাবে খাদ্যাভ্যাস পরিচালনা করার জন্য। অনেক সময় দেখা যায় মা বলছেন যে আমি যেহেতু অফিসে বেরোচ্ছি, সেক্ষেত্রে হয়তো তাকে বাড়ির খাবার সবসময় দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে প্যাকেটের কিছু খাবার তাকে দেওয়া হচ্ছে টিফিনে। তো এই মুহূর্তে আপনি যেটা বাড়িতে বানাচ্ছেন, ধরুন এই যে কালার্ড ভেজিটেবলস এর কথা বললাম, যদি আপনি ইভিনিং এ স্ন্যাক্স দেবেন বাচ্চাকে মনে করছেন, তো সেক্ষেত্রে আপনি গাজরের হালুয়া বানিয়ে দিতে পারেন। যদি সুজি থাকে বাড়িতে, সুজির হালুয়া বানিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে আমাদের যেগুলো রয়েছে গ্রেনস, সেগুলো কিন্তু নানা পদ ব্যবহার করে তাকে যদি প্রেজেন্টেবল ওয়েতে দেওয়া যায়, সে কিন্তু সেগুলো খাবে, এবং সেগুলো তাকে সেইভাবে কিন্তু অভ্যেস করানো যেতে পারে। তাকে বাড়ির খাবারে অভ্যেস করানোর কিন্তু এটা সুবর্ণ সুযোগ। তাহলে কিন্তু মা বাবারা অবশ্যই সেটাকে মানে এটা পজিটিভ দিকে আমরা নিয়ে যেতে পারি। এটা অবভিয়াসলি। আর ইনডোর গেমস এর দিকে কিন্তু বাচ্চাদেরকে হ্যাবিট করানোটা খুব দরকার। একদম। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? আমি কৃষ্ণা রায় বরানগর থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমি একজন ডায়াবেটিক পেশেন্ট। তো আমার ওজন 85 কেজি। তো আমি এমনি ভাতের বদলে কি রুটি খেতে পারি? এতে কি সুগার কমবে বা ওজন কমবে? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, শুনতে থাকুন। কি বলবেন এখানে? 85 ওজনটা ওনার তো এই মুহূর্তে
মানে প্রশ্নটা অসম্পূর্ণ এই কারণে, কারণ হাইটটা উনি বলেননি। তো আমাদের দুটো ফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে হাইট এবং ওয়েট অনুপাতে তার কতটা, তার বডি স্ট্যাটাসটা কি রয়েছে, মানে সেখান থেকে আমরা বডি মাস ইন্ডেক্সটা ডিটারমাইন করি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি কতটা ওভারওয়েট আছেন, তাকে কতটা ওয়েট রিডাকশন দরকার রয়েছে সেই অনুযায়ী। তার ছাড়াও তার অ্যালাইড কোনো কমপ্লিকেশনস রয়েছে কিনা, ডায়াবেটিসের এই মুহূর্তে কি রিপোর্ট রয়েছে। ওজন যেটা বললেন স্বাভাবিক অবস্থায় কমানো উচিত, 85 যেটা বলেছেন। এবং ভাত রুটির যে এটা কনফিউশনটা অনেকের রয়েছে, প্রথমত চাল এবং গম এটা দুটোরই কিন্তু পুষ্টি উপাদান, মানে নিউট্রিশনাল ভ্যালু কিন্তু সেম। তো অনেকে যারা মনে করেন যে না আমার ডায়াবেটিস হয়েছে, সেক্ষেত্রে আমি ভাত বন্ধ করে যদি রুটি খাই তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে গেল, তা নয়। আপনি যদি রাইস না খেয়ে যদি সেক্ষেত্রে 4-5টা করে রুটি খাওয়া শুরু করেন তাহলে কিন্তু সেটা সেম হচ্ছে। তো সেটার পরিমাণ লিমিটেড হতে হবে এবং প্রত্যেকটা লিমিটেড কোয়ান্টিটিতে খেতে হবে, পরিমিত আহার হবে। মডারেশন ইজ দ্য কি ফর ডায়াবেটিস। এগুলো তো একটু খেয়াল রাখতে হবে খাওয়ার সময়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা তো করবো, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অরিষ্ট সরকার বলছি, বলুন। হ্যাঁ, বলছি যে বললেন যে আমাদের এক্সারসাইজ করতে হবে এবং ফাস্টফুডই অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড মানে মাছুজি খেতে হবে, ওই ডালিয়া বা অন্য কিছু খাওয়া যাবে না। তো তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রপার ডায়েটটা কি হওয়া উচিত, মানে আমাদের কি খাওয়া উচিত? মানে আমিষ নিরামিষ দুটো তো খাবোই। আপনি উনি যেটা বললেন যে একবেলা আমিষ একবেলা নিরামিষ, তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রপার ডায়েটটা কি হওয়া উচিত, যে যার জন্য আমাদের বডি ওয়েটটা একদম নর্মাল থাকবে, যেহেতু আমাদের ফিজিক্যাল এক্সারসাইজটা একদমই কম হয়ে যাচ্ছে, যে অফিস সবই বন্ধ। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা বিষয় নিয়ে কথা বলবো। কি বলবেন ঈশানী? হ্যাঁ, একবেলা আমিষ নিরামিষটা বোধহয় আমি কিডনি পেশেন্টের ক্ষেত্রে বলেছি। হ্যাঁ, তো সেটা যেহেতু প্রোটিনের রেস্ট্রিকশন রয়েছে তাদের ক্ষেত্রে, সেই কারণে যারা নর্মাল, যাদের কোনো আদার্স কোনো মানে কমপ্লিকেশনস নেই, মেডিকেল হিস্ট্রি কিছু নেই সেরকম, যারা ওজনটাকে মেনটেন রাখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পরিমিত আহারই করতে হবে। কিন্তু এরকম নয় যে আপনি কোনো একটা মিল স্কিপ করে ফেললেন। অনেকেরই টেন্ডেন্সি থাকে, মানে অনেকে হয়তো ভ্রান্ত ধারণা থাকে আমি হয়তো কোনো যদি মিল স্কিপ করি সেক্ষেত্রে হয়তো আমাদের ওয়েট তাড়াতাড়ি লস হয়ে যাবে। ওয়েট কিন্তু লস না খাওয়া অবস্থায় করে না। এবং ব্রেকফাস্ট যারা কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা ব্রেকফাস্ট এভরিডে স্কিপ করতে থাকেন তাদের মধ্যে কিন্তু ওয়েট গেইনের টেন্ডেন্সি সব থেকে বেশি। একদম। তো সেক্ষেত্রে দিনের শুরুর যে মিলটা সেটা ভালোভাবে করতে হবে, সেটা রুটি সবজি হোক, যদি চিড়ে বা খই মুড়ি যেটা খাচ্ছেন, বা সুজি হোক, যেটাই খাচ্ছেন, তো সেটা কিন্তু ঠিকমতো খেতে হবে। সেটা ওটস ডালিয়া খান, যার যেটা প্রেফারেন্স, এই মুহূর্তে যেটা সংগ্রহ করতে পারছেন, এই মুহূর্তে আমাদের যেটা চটজলদি হাতের কাছে রয়েছে বা বাড়িতে থাকছে, আমাদের সেই খাবারের ওপরেই বেশি জোর দিতে হবে। একটা সবজি থাকলো, একটা মানে সিরিয়ালস থাকলো, তার সাথে একটা প্রোটিন থাকলো। যদি মাছ মাংস ডিম না থাকে, সেই যদি দুধ থাকে, 1 কাপ দুধ হতে পারে বা ছানা হতে পারে। একদম। আর এই বিষয়ে আসবো যে উনি বললেন বাড়িতে রয়েছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো কি হওয়া প্রয়োজন, এই বিষয় নিয়ে কথা বলবো। তবে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? আমি যাদবপুর থেকে আকাশ রায় বলছিলাম। বলুন। ম্যাম, এখন যারা ইমার্জেন্সি সার্ভিসে অ্যাক্টিভ রয়েছে তাদের এক্সাক্ট এখন ডায়েটটা কি হওয়া উচিত? আচ্ছা, নিশ্চয়ই আমরা বিষয় নিয়ে কথা বলবো, শুনতে থাকুন। যারা এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন তাদের ডায়েট কি হবে? যারা বাড়িতে রয়েছেন তাদের ডায়েট নিয়ে তো অনেক আলোচনা হলো, কি বলবেন? তারা যেহেতু এখন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, তাদের তো সমস্ত রকম ভাবেই বাড়ির খাবারই খাওয়া উচিত এই মুহূর্তে, এবং প্রপারলি কুকড হওয়া উচিত। এবং তাদের খালি পেটে যেন, কাজের কারণে যেন খালি পেট না থাকে, জল ঠিকঠাক ভাবে খাওয়া উচিত অবশ্যই পরিমাণে, এবং নর্মাল ডায়েট ফলো হবে। এবং যেটাই তিনি পাচ্ছেন বা বাড়িতে সংগ্রহ করছেন সেই খাবারই খাবেন। এবং চেষ্টা করবেন যাতে খুব জরুরি না হলে মানে বাইরের খাবারের উপর যেন ডিপেন্ড করতে না হয়। একদমই। ডক্টর বসু, আপনার কাছে একটা বিষয় নিয়ে জানতে চাইবো, এই যে লকডাউন করা হচ্ছে, দ্বিতীয় পর্যায়ের লকডাউন, আগামী 3রা মে পর্যন্ত লকডাউনের ঘোষণা, এরপরে পরিস্থিতি কি হবে আমরা এখনো বুঝতে পারছি না। কিন্তু বলা হচ্ছে, অনেকে বলছেন লকডাউন কোনো সমাধান নয়, সেক্ষেত্রে খুব বেশি করে টেস্ট করানোর প্রয়োজনীয়তা রয়েছে। আপনি কি বলবেন? অবশ্যই, লকডাউন শুধু একা লকডাউন করলে কিন্তু কন্ট্রোল করা যাবে না। লকডাউন আমরা করছি কেন? যাতে একটা পার্টিকুলার সময়তে অনেক সংখ্যক কেস না ডেভেলপ করে। তো লকডাউন করলে কি হচ্ছে, আমাদের আয়ত্তের মধ্যে কেসগুলো থাকছে। এবার শুধু লকডাউন করে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমাদের কেস ডিটেকশন হলো না। কারণ কি, ডিজিজ ট্রান্সমিশন চেইনটাকে ব্রেক করতে গেলে একটা জায়গায় আমাদের হচ্ছে কন্ট্রোল অফ রিজার্ভার্স। রিজার্ভার কন্ট্রোল করতে গেলে আমাদের কেস ডিটেকশন করতে হবে, কেসেদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে। এইভাবে আমাদের বিভিন্ন যদি টেস্টিং না করা হয় তাহলে কারা অলরেডি এখন ইনফেক্টেড রয়েছে সেটা আমরা বার করতে পারবো না।
তাহলে লকডাউন করে যে আমরা যে ভালো এফেক্টটা পাচ্ছি, যে এখন কেস বাড়ছে না, লকডাউন যখনই আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে তখন কিন্তু একসঙ্গে আবার অনেকগুলো কেস বেড়ে যাবে, তো সেখানে লকডাউনের কোনো এফেক্টই থাকবে না। তো লকডাউনের সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ র্যান্ডম টেস্টিং করা, কিন্তু সেটা একটা পার্টিকুলার পদ্ধতিতে করা, ম্যাপিং করে যে জায়গাতে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমাদের বেশি সংখ্যক কেস রয়েছে সেইখানে আমাদের কেসটা গিয়ে টেস্টিং গুলো করাটা গুরুত্বপূর্ণ। একদম। এখন যেহেতু জোন হিসেবে ভাগ হয়ে গেছে, তাহলে এখন কি অনেকটা সহজ হয়ে গেল কাজটা করা? এখন জোন হিসেবে ভাগ হয়েছে কেসের ওপর ডিপেন্ড করে। তো হটস্পট গুলোতে সবাইকে পরীক্ষা করা হচ্ছে, অরেঞ্জ জোনটাতে আমাদের যেমন যেমন কেসেস আসছে সেইভাবে করা হবে, এবং গ্রিন জোন মানে বিগত 7 দিনে সেখান থেকে নতুন করে কোনো রকম আক্রান্ত হওয়ার কোনো আমাদের রিপোর্ট নেই। তো সেই কারণে এখন টেস্টিংটা যেহেতু দেখুন কিট হচ্ছে আমাদের কাছে রেস্ট্রিক্টেড, কিট যেমন আসছে সেটা তো এখন রিসেন্টলি হয়তো কিট আসতে শুরু করেছে, তো যেটুকুনি আমাদের কাছে রিসোর্সেস আছে সেটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। তো আগে দেখতে হবে কোথায় গিয়ে আগে টেস্টটা জরুরি, যেখান থেকে বেশি কেস আসছে, তো যেখানে কেস বেশি তার কন্ট্যাক্টস বেশি, তো ওখানে গিয়ে আগে আমাদের টেস্টিং করতে হবে। আর লকডাউন পিরিয়ডে করলে অ্যাডভান্টেজ হচ্ছে অন্য মিক্সিং গুলো হচ্ছে না, তাহলে কেসটা ওখান থেকে ছড়ানোর আগে আমরা শনাক্ত করতে পারছি যে কারা ইনফেক্টেড রয়েছে, তাহলে সেই মতো আমরা পরিষেবাটা দিতে পারছি। এই জন্য লকডাউনের সঙ্গে টেস্টিংটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি টেস্টিং হবে, তত বেশি আইডেন্টিফিকেশন হবে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা ডিজিজ ট্রান্সমিশন চেনটাকে ব্রেক করতে পারবো। একদমই তাই। আমরা আলোচনার একদম শেষের দিকে এসে জানতে চাইবো যে খাওয়া দাওয়ায় তো একটা বিশেষ নজর দেওয়া হচ্ছে, শাকসবজি বেশি করে খেতে বলা হচ্ছে, এবং বাড়িতে যে ফুড পাওয়া যায় যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেগুলোই আমরা যেন প্রপার হাইজিন মেনটেন করে খাই, এবং তার সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ সেটাও কি খুবই জরুরি এই সময়? সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই মুহূর্তে একটু যেটা আমাদের রুটিন ছিল সেটা হয়তো অনেকটা ব্রেক করে গেছে। অনেকে যাদের বাইরে যেতে হচ্ছে এভরিডে, সেটা মানে এই মুহূর্তে অফিস, অনেকে ওয়ার্ক ফ্রম হোমেও করছেন, এবং সেক্ষেত্রে বাড়িতে সিটিংটা অনেক বেশি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়ার্কআউটের মধ্যে একটা মাইনর ডিফারেন্স আছে। আমি বাড়িতে কিছু কাজকর্ম করছি, সেটা আমি ফিজিক্যালি অ্যাক্টিভ রয়েছি, কিন্তু ওয়ার্কআউট একটা মানে সেটা যোগা হোক বা স্ট্রেচিং হোক, তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি আমি একটা শিডিউল মেনে যদি সকালে 8 ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা সারাদিনে বা 150 মিনিট অ্যাজ পার দ্য গাইডলাইন্স বলা হয় পুরো উইকে যদি কেউ ফলো করতে পারেন, তাহলে কিন্তু তার যে স্ট্রেস বাড়িতে থাকার কারণে অনেকে বলছেন যে আমি হতাশ হয়ে পড়ছেন, কবে লকডাউনে যে প্যানিক করা, সেই প্যানিকিং ব্যাপারটা কিন্তু অনেকটা তার রিডিউস হয়ে যায়, স্ট্রেস লেভেলটা। একদম। অর্থাৎ খাওয়া দাওয়ায় যেমন আপনারা মেনটেন করে চলবেন, তার সঙ্গে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ সেটাও জরুরি, যেমনটা বলছেন পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়। তবে আমাদের আলোচনার সময় যেহেতু শেষ, তাই আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর বসু, অনেক ধন্যবাদ আপনাকে, এবং ঈশানী আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তবে অন্যান্য সব খবরের জন্য সঙ্গে থাকবেন বাংলা টাইমের।